সারা দেশেই চলছে নির্বাচনের উত্তেজনা। নির্বাচনকে ঘিরে দেশব্যাপী শহর থেকে গ্রামের চায়ের দোকান পর্যন্ত সব জায়গায় কিন্তু নির্বাচনকে কেন্দ্র করেই আলোচনা, গবেষণা সবকিছু। এবং সেই নির্বাচনকে নিয়েই আমরাও আজকে সাজিয়েছি আমাদের আজকের বীজ সংলাপ। আমাদের আজকের বিষয় অর্থনীতি এবং নির্বাচন। দর্শক, স্বাগত জানাচ্ছি নিটল টাটা বীজ সংলাপে। আপনাদের সাথে আছি আমি নাজিয়া কণা। আর আমাদের সাথে আজকে অতিথি হিসেবে উপস্থিত আছেন বিজিএমইএ এর সহসভাপতি জনাব মোহাম্মদ নাসির। আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। আপনাকে ধন্যবাদ। নাসির ভাই, আমরা যেমনটি বলছিলাম যে প্রোগ্রামটি শুরু হওয়ার আগে যে আমরা আজকে অর্থনীতি, নির্বাচন এই বিষয়গুলো নিয়েই কথা বলবো। আমরা দেখেছি যে নির্বাচনের মাস হওয়ার পরেও মাসব্যাপী বা নির্বাচনকে কেন্দ্র করে এই বছর কিন্তু কোনো ধরনের অস্থিতিশীল পরিবেশ ছিল না, যার কারণে ব্যবসায়িক পরিবেশে একটা ইতিবাচক নিশ্চয়ই ধারা আছে। সেটাকে কিভাবে দেখছেন বা কি বলবেন? আপনার নির্বাচন যখন আসে তখন বিশেষ করে পোশাক শিল্প অর্ডারটা অনেক কমে যায়, ট্রেন্ডটা। কারণ হলো তখন আমাদের বায়ার যারা তারা মনে করতো যে নির্বাচনের বছরে অনেক গন্ডগোল হবে, অনেক সমস্যা হবে, অবরোধ হবে, মাল শিপমেন্ট করা যাবে না। কিন্তু আমরা অত্যন্ত আনন্দিত এবং স্বস্তি পাচ্ছি এই বছর 2018 যে নির্বাচন, এই নির্বাচনে এখন পর্যন্ত কোনো রকমের আমাদের সেরকম সমস্যা হয় নাই। এবং আমাদের যে গ্রোথ রয়েছে, গত 5 মাসের গ্রোথ কিন্তু প্রায় 18%-এর উপরে রয়েছে, যেটা মানে অনেক সময় কল্পনা করাও যায় না নির্বাচনের বৎসর এবং শেষ সময়টুকুতে। আশা করি এই ডিসেম্বর মাসেও আমাদের গ্রোথটা ভালো হবে, 6 মাস যখন পেরিয়ে যাবে। একটা সুন্দর পরিবেশে নির্বাচনটা হোক, ফেয়ার এবং ক্রেডিবল ইলেকশন হোক, ইনক্লুসিভ সবগুলো দলের নির্বাচনটা হোক, এটাই কিন্তু জনগণের পক্ষ থেকে, আমরা যারা বিজনেস করি সবার পক্ষ থেকে একটা চাওয়া ছিল। সেই লক্ষ্য নিয়ে কিন্তু নির্বাচনটা এগিয়ে যাচ্ছে। আজকে হলো 26 তারিখ, আর 2 দিন আছে আপনার 27-28 তারিখ প্রচারণার। হ্যাঁ, 28 তারিখ আপনার রাত 12টার পর থেকে হয়তো প্রচারণাটা বন্ধ হয়ে যাবে। আমরা আশা করব এই বাকি দিনগুলোতেও একটা সুন্দর পরিবেশ বজায় থাকবে। বিশেষ করে 2014 সালের যে নির্বাচনের আগে পরে আমরা যে ধ্বংসাত্মক কার্যকলাপ দেখেছি, আমরা যে মানুষগুলোকে অঙ্গার হতে দেখেছি, পেট্রোল বোমা দেখেছি, সেই ধরনের কোনো পরিস্থিতি যেন উদ্ভব না হয় সেটা আমরা আশা করব। এখন পর্যন্ত পরিস্থিতি বিবেচনা করে কি মনে হচ্ছে, সামনের কয়েকদিন মাত্র বাকি, কি হতে পারে, কেমন আশঙ্কা করছেন? না, এখন পর্যন্ত তো আমি তো প্রথমেই বললাম ওইরকম কোনো পরিস্থিতি আমরা এখনো অবজার্ভ করি নাই এবং আশা করছি। একটু মনে করিয়ে দিই, সেটা হচ্ছে কিছুদিন আগে আমরা দেখেছি যে এখনো মনে হয় কিছু কারখানায় শ্রমিকদের একটা মজুরি নিয়েই হোক বা সেটা নির্বাচনকে কেন্দ্র করে কিনা যে বিক্ষোভ চলছে বা তারা কর্মবিরতি দিচ্ছে বা তারা কাজে যোগ দিচ্ছে না, সেটারও কি কোনো নির্বাচনী প্রভাব আছে কিনা বা সেটা পোশাক রপ্তানিতে কি ধরনের প্রভাব ফেলবে? ধন্যবাদ আপনাকে চমৎকার এই প্রশ্নটা করার জন্য। আমাদের ন্যূনতম মজুরি আপনার গ্যাজেট হয়েছে 25শে নভেম্বর। আর আমাদের এই যে পোশাক শিল্পে যে কর্মবিরতি যেটা বলা হচ্ছে, সেটা শুরু হয়েছে প্রায় 7-8 তারিখ থেকে ডিসেম্বরের। আমরা মনে করছি, আমরা প্রেস ব্রিফিংয়েও বলেছি যে আমাদের সামনে যে নির্বাচনকে আপনার সামনে রেখে একটা স্বার্থন্বেষী মহল যাতে এই শিল্প থেকে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করা যায়, তার জন্য আমাদের নিরীহ শ্রমিকদেরকে ভুল বুঝিয়ে তাদেরকে ভিন্ন পথে প্রবাহিত করার চেষ্টা করছে। আপনার এখানে ডিসেম্বর মাসে শেষ হবে, শেষ হওয়ার পরে আপনার স্যালারি ক্যালকুলেশন হয়ে জানুয়ারি 7 থেকে 10 তারিখের মধ্যে আপনার বেতনটা পেমেন্ট হবে। তার আগেই তারা নিজেরা এই সমস্যাগুলি সৃষ্টি করছে। আরেকটা বিষয় হলো 25শে নভেম্বর যেখানে আপনার প্রজ্ঞাপন জারি হয়েছে, তাহলে এই সমস্যাটা হয় নাই। নির্বাচন যত ঘনিয়ে আসছে ততই কিন্তু আজকেও কিন্তু কয়েকটা ফ্যাক্টরিতে, অনেকগুলো ফ্যাক্টরিতে আপনার কর্মবিরতি চলছে। কিছু জায়গায় আপনার গতকাল যে ফ্যাক্টরিগুলো কাজ করেছে আজকে হয়তো সেখানে কাজ করছে না। এরকমভাবে বিভিন্নভাবে আপনার আশুলিয়া, কোনাবাড়ি বিভিন্ন জায়গায় করছে। আমরা মনে করছি টোটালি এটা নির্বাচনকে কেন্দ্র করে যেন একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করা যায়। মজুরি নিয়েও তো এক ধরনের শঙ্কা আছে, গ্রেডগুলো কিভাবে আপনারা বিন্যাস করবেন, কোন ফ্যাক্টরি কিভাবে করবে, সেখানেও তো না, এখানে তো কোনো শঙ্কার কোনো কারণ নাই। ন্যূনতম মজুরি কিন্তু আজকেই বাংলাদেশে ইমপ্লিমেন্ট হচ্ছে না, 2010, 2013, 2018 তো হচ্ছে, তখনও কিন্তু এই গ্রেডগুলো কিন্তু সমন্বয় করা হয়েছে। 2013-তে যেভাবে গ্রেডগুলো সমন্বয় করা হয়েছে ঠিক একইভাবে কিন্তু 2018-তে সমন্বয় করা হবে। এখানে যদি তারপরেও যদি আমরা বলেছি কোনো জায়গায় যদি কোনো সমস্যা হয়, ফ্যাক্টরি লেভেলে বসে আপনার মালিকের সাথে শ্রমিকরা বসে সেটা সমাধান করবে। সেখানে যদি
যদি সমাধান না হয় আমরা বিজিএমইতে বসে কলকারখানা অধিদপ্তরে বসে আমরা এই সমস্যাগুলি সমাধান করতে পারবো। আমরা হলো প্রোঅ্যাক্টিভ, আমরা চাই যে কোনো সমস্যা হতে পারে, কিন্তু সেই সমস্যাটা সমাধান করার জন্য তো আমরা তো বসে রয়েছে, আমরা কাজ করার জন্য চেষ্টা করছি। সুতরাং এখানে আপনি কার্ড পাঞ্চ করে চলে গেলেন এবং কাজ করলেন না, আপনি এন্ড অফ দ্য মান্থ কিন্তু বেতন দাবি করলেন, এটা কোনো শ্রম আইনে তো এটা হতে পারে না। আপনি যেমনটি বলেছেন এবং আমরাও জানি যে একটা ইতিবাচক প্রবৃদ্ধি আছে রপ্তানিতে, যেটা পোশাক খাতের উপর নির্ভর করেই। সেই ইতিবাচক প্রবৃদ্ধিতে এই যে চলতি মাসে যে অস্থিরতা, সেটা কি আসলে প্রবৃদ্ধির ধারাকে কিছুটা স্লোথ করে দিবে? হ্যাঁ, কিছুটা স্লোথ করবে। কারণ হচ্ছে আপনার অনেকগুলো ফ্যাক্টরি, আপনার এই যে 7-10 তারিখ থেকে শুরু করে আজকে হলো 26 তারিখ, অনেকগুলো ফ্যাক্টরিতে এই কয়দিন কিন্তু প্রোডাকশন হয় নাই। এবং সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যেখানে আমাদের এই এক্সপোর্টটা একটা নির্দিষ্ট সময়ের মধ্যে কিন্তু করতে হয়, ওই সময়ের মধ্যে যদি রপ্তানিটা করা না যায় তখন কিন্তু এয়ার শিপমেন্ট করতে হয়। একটা রপ্তানিকারক যখন এয়ার শিপমেন্ট করে তখন তার সমুদয় যে আর্নিংসটা সেটা সম্পূর্ণ চলে যায়, অনেক ক্ষেত্রে পকেট থেকে দিতে হয়। সেই জায়গাটায় কিন্তু আমরা পৌঁছে যাচ্ছি। তারপরে আমরা আশা করছি আর 1-2 দিনের মধ্যে নির্বাচনের প্রচারণটা শেষ হবে, এর মধ্যেই ফ্যাক্টরিগুলো কিন্তু কর্মবিরতি কমে আসছে। আগে যে পরিমাণ ফ্যাক্টরি ছিল এখন সেই পরিমাণ ফ্যাক্টরিতে কিন্তু কর্মবিরতি নাই। তো আমাদের এই সমস্যাটা দ্রুত শেষ হবে বলে আমরা আশা করি। আর মজুরি বাস্তবায়ন তো সেটা আগামী মাসে মানে এই মাস থেকে শুরু হয়েছে, আগের মাসে তারা বেতনটা পাবে। তো সেই পরিস্থিতি, সবাই তো নিশ্চয়ই একই হারে বেতনের গ্রেডটা সেটা তো নির্ধারিত করা না, তাই না? যে যার মতো করে মানে ন্যূনতমটা নির্ধারণ করা। আপনার ন্যূনতম মজুরি হলো 8,000 টাকা। এখানে যে প্রশ্নগুলো করা হচ্ছে, অনেক জায়গায় বলা হচ্ছে, অনেক অপারেটর বলছে যে আমাদের গ্রেড নাকি কমায় দেওয়া হয়েছে, গুজবে কান দিচ্ছে তারা। সেই জন্য আমরা বলছি যে যখন ক্যালকুলেশনটা হবে, যখন পেমেন্টটা হবে, তখন তারা বুঝতে পারবে রিয়েলিটিটা কোন জায়গায়। বিভিন্নভাবে গুজব সৃষ্টি করে আবার বলা হচ্ছে আমাদেরকে বলছে যে কাজ করলে মারবে, বাসায় গেলে মারধর করবে। কে মারধর করবে সেটা বলে না। তো এই গ্রেডগুলো কিন্তু আমি যেটা বললাম, আপনার বিভিন্ন সময়ে 2010-এ 2013-তে এই গ্রেডগুলো কিন্তু বিন্যাস করা হয়েছে এবং সেই হিসেবে তারা কিন্তু সবকিছু জানে। আমাদের যারা শ্রমিকরা তারা এটা ক্যালকুলেশনটা খুব ভালোভাবে বুঝে। তাদের যদি 10 টাকা 20 টাকা কোনো জায়গায় যদি ওভারটাইমে কম পড়ে, সেই ক্যালকুলেশনটাও তারা খুব ভালোভাবে বুঝে। তো আমাদের যে কথাটা হলো, যখন আপনার ডিসেম্বর মাসটা শেষ হবে, জানুয়ারিতে পেমেন্ট হবে, সেখানে যদি কোনো জায়গায় কোনো অসামঞ্জস্য থাকে, কোনো গ্রেডের মধ্যে প্রবলেম হয়, এটা মালিক শ্রমিক বসে কিন্তু সমাধান করতে পারবে। সেখানে যদি সমাধান না হয় আমরা বিজিএমইতে বসে সমাধান করতে পারবো। সেখানে যদি না হয় আমরা শ্রম মন্ত্রণালয় রয়েছে, কলকারখানা অধিদপ্তর রয়েছে, সেখানে বসেও কিন্তু আমরা সমাধান করতে পারবো। সুতরাং আমরা মনে করি না এটা কোনো বড় বিষয় এবং এই যে গ্রেডের বিন্যাসটা এটা যেভাবে অতীতে ছিল সেভাবে কিন্তু বিন্যাস করা হয়েছে। আচ্ছা, আমরা একটু ভিন্ন বিষয় আসি। সেটা হচ্ছে আমরা দেখেছি তৈরি পোশাকের যে প্রবৃদ্ধিটা, সেটা কি আসলে কর্মপরিবেশ উন্নয়নের সুফল পাচ্ছি আমরা, নাকি অবকাঠামোগত উন্নয়ন থেকে শুরু করে আসলে সরকারের যে নতুন বাজারে প্রণোদনা, এসবগুলো আসলে প্রবৃদ্ধির জন্য ইতিবাচক কাজ করেছে? সবকিছু মিলে আপনার আমাদের লেবারিয়াস শ্রমিক, ট্যালেন্টেড এন্টারপ্রেনিয়র এবং হলো পলিসি সাপোর্ট ফ্রম গভর্নমেন্ট, এই তিনটে বিষয়ের সমন্বয়ে কিন্তু আমাদের এই ইন্ডাস্ট্রিটা আজকে প্রায় $31 বিলিয়ন গত বছর রপ্তানি করতে সক্ষম হয়েছে। আশা করছি এই বছরে 33-34 বিলিয়নে গিয়ে দাঁড়াবে। তো আমাদের এই সরকারের যে বিভিন্ন রকমের যে দিক নির্দেশনামূলক যে আমাদেরকে সাপোর্টগুলি দিয়ে আসছে, এবং সম্প্রতি আমরা আরেকটা বিষয়ে আমরা বলতে চাই, সেটা হলো আমাদের যে উৎসকর সেটা কিন্তু 0.25% আমরা চলে আসছে, যেখানে 0.60 ছিল। আমাদের যেহেতু অ্যাকর্ড অ্যালায়েন্সের রিমিডিয়েশনের পরবর্তী সময়ে আমরা আজকে ওয়ার্কপ্লেস সেফটিতে বিশ্বের মধ্যে রোল মডেল, আমরা বায়ারদের আস্থা ফিরে পেয়েছি, আমরা কোয়ালিটিতে বাংলাদেশ অনেক দূর এগিয়ে আছে। আমাদের অনেকগুলো এর মধ্যে সমস্যা রয়েছে। গত বছর আপনি যদি দেখবেন আমাদের বড় সমস্যা ছিল গ্যাস সরবরাহটা, কিন্তু সেটাও কিন্তু এলএনজি আমদানির মাধ্যমে, এলএনজি টার্মিনালের মাধ্যমে কিন্তু আমাদের এই গ্যাসের সমস্যাটা সমাধান হচ্ছে। আমাদের পোর্টের একটা সমস্যা রয়েছে, যে হারে আমাদের এক্সপোর্ট এবং ইম্পোর্ট বাড়ছে সেই হারে আমাদের
পোর্টের ইকুইপমেন্টগুলোকে বাড়াতে হবে, আমাদের পোর্টের এফিসিয়েন্সি বাড়াতে হবে। সেই জায়গাটায় আমি মনে করি আমাদের সরকার, পরবর্তী সরকার, যে প্রতিটা জায়গায় যদি একটা সরকারের ধারাবাহিকতা থাকে তখন কিন্তু দেশটা অতি দ্রুততার সাথে এগিয়ে যায়, যেটা আমরা দেখেছি মালয়েশিয়াতে, যেটা আমরা দেখেছি সিঙ্গাপুরে। আমাদের এখন যে সমস্যাটা সবচেয়ে বেশি সেটা হলো আমাদের ডিপ সি পোর্ট। দীর্ঘদিনের আমাদের দাবি, আমাদের ফার্স্ট ট্রেন্ড ফ্যাশন হলো এই যে পোশাক শিল্প। আমাদের ডিপ সি পোর্টের কারণে আমরা ফিডার ভেসেলে কিন্তু আমাদের কার্গোটা সিঙ্গাপুর অথবা কলম্বো হয়ে আমাদের ডেস্টিনেশনে যেতে হয়। সেই জায়গায় যদি আমরা ডিপ সি পোর্টটা যদি পরবর্তী সরকার যখন আসবে প্রায়োরিটি দিয়ে, পদ্মা সেতুর মতো প্রায়োরিটি দিয়ে যদি ডিপ সি পোর্টটাকে নির্মাণ করা হয়, সেক্ষেত্রে আমাদের যে এক্সপোর্ট যেটা হচ্ছে, যেটা আপনার 50 বিলিয়নের স্বপ্ন দেখছি, সেখানে আমরা পৌঁছানো আমাদের জন্য বেশি দূরে থাকবে বলে মনে হয় না। আমরা আরো কথা বলবো, সময় হয়েছে ছোট্ট একটা বিরতি নেওয়ার। দর্শক, নিটোল ডাটা বীজ সংলাপে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, কোথাও যাবেন না, ফিরে আসছি কিছুক্ষণের মধ্যে। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি নিটোল টাটা বীজ সংলাপে। আমরা কথা বলছিলাম নির্বাচন এবং নির্বাচনকে ঘিরে অর্থনীতির সার্বিক যে অবস্থা সেই বিষয়গুলো নিয়ে, এবং আমরা আবারও আসলে আলোচনায় চলে যাচ্ছি। নাসির ভাই, যেমনটি বলছিলাম যে নির্বাচনের সময় অর্থনীতিতে কেমন পরিবেশ থাকে, কিন্তু আপনি বলছিলেন যে পরিবেশ এখন পর্যন্ত ইতিবাচক, কিন্তু আমরা দেখেছি পুরো বছর ধরে ব্যাংক খাত ছিল আলোচনায়। ব্যাংক খাতে আমরা দেখেছি যে আমানত সংকট ছিল, সরকারের কাছ থেকে ব্যাংক মালিকরা কিছু সহায়তাও নিয়েছেন, আবার সরকারের উচ্চ পর্যায় থেকে ব্যবসা বাণিজ্য প্রসারের জন্য ঋণের সিঙ্গেল ডিজিটের ঋণ দেওয়ার কথাও বলা হয়েছে। তো সব মিলিয়ে আপনারা কি আসলে মনে করছেন যে ব্যাংক থেকে আপনারা ব্যবসায়ীরা পর্যাপ্ত সহায়তা পাচ্ছেন বা সিঙ্গেল ডিজিটের ঋণ পাচ্ছেন কিনা আপনারা? না, আপনার যে ব্যাংকের যে সিঙ্গেল ডিজিটের যে ঋণ লোনটা, সেটা আমরা পাচ্ছি না এখনো। যেভাবে বলা হয়েছিল, এবং তারা যে কর্পোরেট ট্যাক্সটা যেটা সরকার কমালো, এটা কমালে যে সিঙ্গেল ডিজিটে আপনার ঋণের যে ইন্টারেস্টটা চলে আসবে, কিন্তু সেটা কিন্তু আসে নাই। আমরা সেখানে বারবার বাংলাদেশ ব্যাংক এবং অর্থ মন্ত্রণালয়কে অনুরোধ করেছি সেটাকে ইমপ্লিমেন্ট করার জন্য। আর আপনি যেটা বলেছেন আমানতের এবং ঋণ ডিসবার্সমেন্টের যে প্রবলেমটা ছিল, এটা 1-2 মাস ছিল, এখন বর্তমানে এরকম সমস্যা নাই। আমাদের এখন যে প্রবলেমটা আমরা ফেস করছি সেটা হলো রেট অফ ইন্টারেস্ট, যেটা আপনি বললেন, সেটা যেভাবে বলা হয়েছিল এবং মাননীয় প্রধানমন্ত্রী যেটা বলেছিলেন, আশা করবে নতুন বছরে নতুন সরকার যখন দায়িত্বভার গ্রহণ করবে, তাহলে রেট অফ ইন্টারেস্টটা সিঙ্গেল ডিজিটে নামিয়ে আনলে এটা আমরা যারা এক্সপোর্ট করি, আমরা যারা ব্যবসা বাণিজ্য করি, তাদের সবার জন্য এটা উপকার হবে। এবং তার পাশাপাশি তারাও কিন্তু ওই যে কর্পোরেট ট্যাক্সের মধ্যে কিছুটা সুবিধা পেয়েছে, যার কারণেই কিন্তু এই ট্যাক্সটা, রেট অফ ইন্টারেস্টটা কমিয়ে দেওয়ার কথা ছিল, কিন্তু যেটা ইমপ্লিমেন্ট হয় নাই। আচ্ছা, নির্বাচনকে সামনে রেখে সবাই বলে যে অর্থনীতি এক ধরনের চাঙ্গা হয়, বিশেষ করে গ্রামগঞ্জে এক ধরনের অর্থের প্রবাহ বাড়ে, সেটাকে কিভাবে দেখছেন? এটা চমৎকার। আসলে গ্রামে তো আমিও প্রতি সপ্তাহে গ্রামে যাচ্ছি, আমিও দেখতেছি আপনার এটা একটা অর্থনীতিতে এটা ইনজেকশনের মতো হয়, সার্কুলেশনটা হয় প্রতিটা জায়গায়, কিন্তু উৎসবমুখর একটা পরিবেশে লোকজনের কাছে টাকাটা মুভমেন্ট করে এবং সবাই খাওয়া দাওয়া বিভিন্নভাবে রাতে 12টা-1টা পর্যন্ত আপনার চায়ের দোকান থেকে শুরু করে সব জায়গায় আলাপ আলোচনায় সরগরম থাকে নির্বাচনকে কেন্দ্র করে। তো একটা গ্রামীণ আপনার একটা অর্থনীতিতে এই সার্কুলেশনটা হয়, অর্থনীতিটা আমি মনে করি একটা ইতিবাচক দিক। এবং নির্বাচন পরবর্তী সময়ে তারা অনেক কিছু আশা করে, যারা এমপি হবেন তাদের কাছ থেকে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, এলাকার বিভিন্ন রকমের সুযোগ সুবিধা যেন দিতে পারে সেগুলি আশা করে, এবং সেই লক্ষ্য নিয়ে কিন্তু তারা সবাই মাঠে থাকে। আমরা সবাই আশা করি যে সুষ্ঠু নির্বাচনের পরে যে সরকার আসবে, একটি সরকার আসবে, এবং সেই সরকারের কাছে আসলে আপনাদের চাহিদা কি থাকবে বা দাবি দাওয়াগুলো কি থাকবে? আমাদের সবচেয়ে বড় দাবিদা হলো, আমি যেটা একটু আগে বললাম, যে আমাদের ডিপ সি পোর্ট সরকার অনেকগুলো কাজ কিন্তু ইতিমধ্যে করে ফেলেছেন, অনেকগুলো মেগা প্রজেক্ট বাংলাদেশে বাস্তবায়নের
পথে আছে। পদ্মা সেতুর মতো একটা ব্রিজ আজকে দৃশ্যমান, আমাদের মেট্রো রেলের কাজ চলছে, এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ চলছে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাজ চলছে, তারপরে আপনার কর্ণফুলী টানেলের কাজ শুরু হয়েছে, চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত রেল লাইনের কাজ শুরু হয়েছে, মাতার বাড়িতে বিদ্যুৎ কেন্দ্রের কাজ চলছে। সেখানে কিন্তু পরবর্তীতে আপনার ডিপসি পোর্ট করার মতো একটা সুবিধাও রয়েছে। তো আমাদের যে জিনিসটা হলো আপনার ম্যাকেনজির একটা রিপোর্টে 5টা পির কথা বলা হয়েছে। একটা পি হলো পিপল, সেকেন্ড পি হলো প্লেস, থার্ড পি হলো পাওয়ার, গ্যাস এবং ইলেকট্রিসিটি, ফোর্থ পি হলো পোর্ট, এবং লাস্ট যে পি সেটা হলো আপনার পলিটিক্স। এই 5টা পি যদি সুন্দর মতো কাজ করে তাহলে বাংলাদেশ যেভাবে এগিয়ে যাচ্ছে, আপনার একটা প্রাইস ওয়াটার হাউস কুপার্সের একটা রিপোর্টে বলা হয়েছে 2030 সালের মধ্যে বাংলাদেশ হবে 26তম অর্থনীতির দেশ। তবে সেই লক্ষ্য নিয়ে যদি আমাদের যে কাজগুলো এগিয়ে যাচ্ছে, যে মেগা প্রজেক্টগুলো এগিয়ে যাচ্ছে, সেই কাজগুলো যদি শেষ করা যায়, সেখানেই বাংলাদেশ এগিয়ে যাবে এবং 26তম অর্থনীতির দেশ মানে বাংলাদেশ ইউরোপের সমান একটা দেশে পরিণত হবে, যেটা আমরা সবাই আশা করি আমরা মধ্য আয়ের দেশ থেকে উন্নত সমৃদ্ধ একটা দেশের দিকে এগিয়ে যাব। শেষ একটা প্রশ্ন ছোট করে বলবেন যে আপনাদের প্রবৃদ্ধির এবারের যে লক্ষ্যমাত্রা সেটা অনেকটাই ক্রস করে যাবে আশা করা হচ্ছে, বা এই 5 মাসের প্রবৃদ্ধি দেখলেও তেমনটি বলা হয়, কিন্তু আমাদের আরেকটি লক্ষ্যমাত্রা আছে পোশাক খাত নিয়ে, $50 বিলিয়ন লক্ষ্যমাত্রা। সেটাতে আসলে কত দূর এগোতে পেরেছি আমরা? 50 বিলিয়ন যে ডলারের যে লক্ষ্যমাত্রা, সেটা যে রোড ম্যাপটা আমরা দিয়েছিলাম সেই জায়গা থেকে হয়তো কিছুটা আমরা পিছিয়ে থাকবো। 50 বিলিয়ন 2021-এ পৌঁছানো হয়তো সম্ভব হবে না, হয়তো আমরা কাছাকাছি পৌঁছাতে পারবো। আমরা আশাবাদী যে তৈরি পোশাক খাত সহ আমাদের রপ্তানির যেসব খাতগুলো আছে সেগুলোতে আমরা আরও এগিয়ে যাব এবং আমাদের রপ্তানি নির্ভর দেশের দিকে আমরা আসলে পরিণত হব। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। দর্শক, শেষ করব নিটোল টাটা বীজ সংলাপ। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি।